হুম, কথাই আছে না, ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না, সেটাই হয়েছে। রাজ্যের মুখ্য সচিব আজকে দিল্লিতে পরিষ্কার বলে এসছেন, হুজুর একটু সময় দিন, সব কার্যকর করে দেব। আপনারা যেসব বলেছেন 5 জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা, সাসপেন্ড এবং এফআইআর সব করে দেব, একটু সময় দিন, 21 তারিখের মধ্যে সব কার্যকর করে দেব। অথচ এই মুখ্য সচিবই 11 তারিখে নির্বাচন কমিশনকে চিঠি করে বলেছিলেন সাসপেন্ড করা সম্ভব না, এফআইআর করা সম্ভব না, ওইসব করলে মনোবল নাকি ভেঙে যাবে। যাদের বিরুদ্ধে ওইসব করা হবে সেটা করলে তাদের তো মনোবল তো ভাঙবেই, সেই সঙ্গে পুরো সিস্টেমের মনোবল ভেঙে যাবে, ওইসব করা যাবে না। আমরা ওদের একটা অংশকে ভোটের কাছ থেকে সরিয়ে নিচ্ছি, আর বাকি এনকোয়ারি করছি, পরে বলবো কি করলাম। কিন্তু আপাতভাবে যেটা বলেছেন, যেটা আর কি লাস্ট বলা হয়েছিল 11 তারিখ 3টের মধ্যে ব্যবস্থা নেওয়ার কথা, সেটা পারলাম না, ওটা সম্ভব হচ্ছে না। ওই আর কি কথা, ওটা হলে মনোবল ভেঙে যাবে। আর আজকে দিল্লিতে গিয়ে নিজের মনোবলই ভেঙে গেছে, সেখানে পরিষ্কার বলে এসছেন, সূত্রের খবর, সব মানবো, সব মানবো, 21 তারিখের মধ্যেই সব ব্যবস্থা করে দেব, সাসপেন্ডও করব, এফআইআর করব। ভাবুন দর্শক, সেই জন্যই বলছিলাম ঠেলাই না পড়লে বেড়াল গাছে ওঠে না। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। গত 5 তারিখে নির্বাচন কমিশন মুখ্য সচিবকে একটা চিঠি করেছিল যে 5 জন, যাদের মধ্যে 2 জন ইআরও, 2 জন এইআরও এবং 1 জন হচ্ছেন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর, যারা কর্তব্যে গাফিলতি করেছেন, কারচুপি করেছেন, শয়তানি করেছেন, লগইন পাসওয়ার্ড থার্ড পার্টিকে দিয়ে সব ভুয়ো ভোটারকে ঢুকিয়েছেন, খুবই অন্যায়, ওদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সাসপেন্ড তো করতে হবেই এবং সেই সঙ্গে এফআইআর করতে হবে। কিন্তু ওই চিঠিটা যাওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী কি বলেছিলেন দর্শক, আজকে আরো একবার শোনাই, শোনাতে তো হবে। এবার মুখ্যমন্ত্রী কি বলবেন সেটা তো আমরাও শুনবো, সেটাও তো আমরা শুনবো, মুখ্যমন্ত্রী এরপর কি বলবেন, কি উত্তর দেবেন, কি সাফাই দেবেন, কি আবার রাগ দেখাবেন, সেটাও তো শুনতে হবে। আগে দর্শক শুনুন, যখন ওই যে নোটিশটা বা ডিরেকশনটা দেওয়া হয়েছিল কমিশনের তরফ থেকে যে এই 5 জন, আমি 5 জনের নামও বলতে পারি, আমার বলতে খুব ইচ্ছে করছে, বলাটা উচিত, এই জন্য বলা উচিত, এদেরকে চিহ্নিত করা উচিত। 2 ইআরও, একজন হচ্ছেন দেবোত্তম দত্ত চৌধুরী, ইআরও বারুইপুর পূর্ব, আর ওই কেন্দ্রেরই এইআরও তথাগত মন্ডল, আর বিপ্লব সরকার ইআরও ময়না বিধানসভা, আর এইআরও সুদীপ্ত দাস। এই 4 জন হলো, মানে হয়ে গেলেন 2 কেন্দ্রের 2 ইআরও, 2 এইআরও, 2 2 4, আর একজন ক্যাজুয়াল ডেটা এন্ট্রি অপারেটর সুরজিৎ হালদার। ওই যে ইআরও বলছিলাম না, সব ডব্লিউবিসিএস অফিসার, ডব্লিউবিসিএস অফিসার। আমি তো বলেছি লজ্জা লাগা উচিত আপনাদের, বাড়ির লোকেদের কাছে কি করে মুখ দেখাচ্ছেন, কি কাজ করেছেন আপনারা। ডব্লিউবিসিএস মানে শিক্ষিত, আমরা জানি মেধাবী, তবেই তো ওই র্যাঙ্কে তারা চাকরি পান। আজকে বাড়ির ছেলে মেয়েদেরকে কি করে বলবেন যে আপনি এইরকম কারচুপি করেছেন? কারচুপি বলতে মানে সংবিধানের সঙ্গে কারচুপি করা হয়েছে, মানে বুঝতে পারছেন, ভুয়ো ভোটার ঢোকানো হয়েছে, মানে কত বড় অন্যায়। এই জন্য পড়াশোনা করেছেন, বাবা মা এই জন্য পড়াশোনা করিয়েছেন, এইরকম জালিগিরি করবেন, ভুয়ো ভোটার ঢোকানোর কাজ করবেন। এদের নামগুলো পরিষ্কার প্রকাশ্যে আনা উচিত, যদি ছবি থাকে ছবি দিয়ে সোশ্যাল মিডিয়াতে স্ট্যাম্প মেরে ছেড়ে দেওয়াটা উচিত। অনেকটা চেষ্টা করেছিলেন, আবার নাকি অ্যাসোসিয়েশন চিঠি করেছিল এইরকম ব্যবস্থা যাতে না নেওয়া হয়। কি হলো, কোথায় বাঁচাতে পারছেন দিদি? আর দিদি কি বলেছিলেন আগে দর্শক একবার শুনিয়ে দিই, তারপর দিদি কি বলবেন তারপরে সেটাও শুনতে হবে। সরকারি কর্মচারীদের ভয় দেখানো হচ্ছে। কালকে আমার 2 জন অফিসারকে নোটিশ পাঠানো হয়েছে, কিনা তাকে সাসপেন্ড করা হলো। আমরা বলি তোমার ইলেকশন এখন ডিক্লেয়ার হয়েছে, কোন আইনের বলে তুমি নোটিশ পাঠিয়ে দিচ্ছ, সাসপেন্ড করছো, আর বলে দিচ্ছ এফআইআর করতে হবে না। আমি কারো কোনো পানিশমেন্ট করতে দেব না, এটা
মাথায় তো রেখেছি, এবার কি বলবেন সেটা শুনবো। খুব তো এখানে বলেছেন কি এখতিয়ার, তো আপনার মুখ্য সচিব তো গিয়ে সারেন্ডার কেন হয়ে গেলেন? ওখানে নাক দেখানো না, নাকখত কার্যত দিয়েছেন, স্বীকার করে এসছেন যে হ্যাঁ আমরা ব্যবস্থা নেব, তো কি এখতিয়ার? সেই তো মেনে এসছেন, হ্যাঁ করবো বলে এসছেন, তাহলে কি ফুটানি মারছিলেন? কি এখতিয়ার আছে? এখন তো ভোট ঘোষণা হয়নি, কেন করবে? করবো না তো মুখ্য সচিব বলে এসছেন কেন? এবার তো আপঘিটতে হবে, এবার তো অন্য প্ল্যান ভাবতে হবে, প্ল্যান ABCD যেগুলো সব করে থাকেন। কিন্তু নথি স্বীকার তো করতে হচ্ছে, তো মুখ্য সচিবকে নথি স্বীকার করতে হলো তো। খুব তো ফুটানি, সবকিছু নিজের ইচ্ছা মতো মনে করেছেন, তাই না? যা খুশি করব, আমি বিরাট, আর একটা সুবিধা নেওয়ার চেষ্টা করেন মহিলা হিসেবে, সেটা খুব দুর্ভাগ্যের। সব জায়গাটা মহিলা হিসেবে সুবিধা নেওয়ার চেষ্টা করেন। আমাদেরকে অনেকটা সমঝে চলতে হয়, না হলে তো আরো অনেক কিছু বলা যেত, আর উনি সেই সুযোগটা নেওয়ার চেষ্টা করেন। তো এই তো, তো মুখ্য সচিব তো ছুটলেন সকালেই, কালকে তলব 24 ঘন্টার মধ্যে তলব, ছুটলেন তো, আর ছুটে গিয়ে কি করে এলেন? পুরো একেবারে সারেন্ডার করব, ব্যবস্থা করব, আমাকে একটু বাঁচান। না হলে তো ওনার বিরুদ্ধে ব্যবস্থা হয়ে যেত। ওনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো ক্ষমতা রয়েছে তো মুখ্য সচিবের বিরুদ্ধে, ওখান থেকে তো সব নিয়োগ হয়, দিল্লি থেকে তো নিয়োগটা হয় মুখ্য সচিব। আবার তো উনি এক্সটেনশনে রয়েছেন, তো উনিও ওনার গদি বাঁচাতে আসলে উনিও ভালো করে জানেন যে কমিশনের এই এখতিয়ার আছে, সেজন্যই তো উনি চিঠিতে এখতিয়ার নিয়ে প্রশ্ন তোলেননি। যে চিঠি ওই মানে এটা 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 হচ্ছে প্রথমটার পর আমি যেটা বলতে রয়ে গেলাম, যখন যখন মানে মানে ওইরকম চিঠি দেওয়া হলো, সরকার কিছু করছে না, তারপর 8 তারিখে আরো একটা কমিশন চিঠি দিয়েছিল। 8 তারিখে দিয়ে বলল যে কি হলো, যা বলেছিলাম কই, 5 তারিখে চিঠি দিলাম, যেগুলো বললাম ব্যবস্থা নেওয়ার কথা, নিয়েছো কোথায়? তো কি ব্যবস্থা নিচ্ছ 11 তারিখ 3টের মধ্যে জানাতে হবে। তো 11 তারিখ 3টের সময় ওই খবরটা পাই, মুখ্য সচিব বলেছেন না সম্ভব না, এ করলে মনোবল ভেঙে যাবে। তো তখন বলেছিলাম যে এটা শুনে কি কমিশন চুপ করে বসে থাকবে? তো কমিশন চুপ করে বসেনি, দিল্লি থেকে তলব করা হয়েছিল, আসুন তো কি আপনার বক্তব্য, কিসের মনোবল ভেঙে যাবে? তো ওখানে যেই তলব করেছে একবারে ছুটেছেন, এক ডাকেই ছুটেছেন, গিয়ে একেবারে পুরো স্বীকার করে চলে এসছেন, হুজুর ছেড়ে দিন, করে দেবো 21 তারিখের মধ্যে করে দেবো। উনি সেখানে বলে এসছেন মুখ্য সচিব। তো এবার কি করবেন দিদি? আর ওই অফিসারদেরকে ভাবতে হবে, দিদি 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 না, দিদির কথা শুনে চলা, যা খুশি ভুয়ো ভোটার তালিকা ঢুকিয়ে দেওয়া, পারবেন তো? পারলেন তো দিদি বাঁচাতে? পারলেন তো? এফআইআর তো হবে, দিদি হয়তো আমরা অন্যভাবে কিছু হবে বাঁচানোর চেষ্টা করবেন, কিন্তু সেটাই বা কতটা শেষ পর্যন্ত পারবেন সেটা দেখতে হবে। কিন্তু এটা কি হচ্ছে, এটা এফআইআর স্টার্ট হওয়া মানে কম কথা নাকি? একজন অফিসার WBCS র্যাঙ্কের মানে এইরকম কাণ্ডে এফআইআর স্টার্ট হওয়াটা কম কথা? কম কথা? এফআইআর পরে কি পাগল আপনার সে অন্য বিষয়, কিন্তু এফআইআর স্টার্ট করাটাও কম কথা না? ওই পারলেন দিদি বাঁচাতে, এফআইআর হবে না, সাসপেন্ড করবো না, তো বলেছেন মুখ্য সচিব। যদি এরপর মুখ্য সচিব না করেন, তাহলে মুখ্য সচিব থাকবেন না, অন্য কিছু হয়ে যাবেন, অন্য কিছু হয়ে যাবেন। ফলে তিনি আর সেই ঝুঁকি নেবেন বলে আমার মনে হচ্ছে না। তবে আমি দর্শক একটা কথা ভাবছি, এইরকম হতে পারে, সাসপেনশন তো হবেই, ওটা তো করবেই, কিন্তু এফআইআর করার পরে হয়তো যেটা উনার তো ওই পাশে থাকা অভ্যেস, চোর চোর দুর্নীতিবাজদের, উনি যেটা করবেন দেখবেন, এফআইআর করার পরে অ্যাকশন নেওয়াটা দ্রুত করবে না, যাদের বিরুদ্ধে এফআইআর হবে তাদেরকে দেখবেন কোর্টে পাঠিয়ে দেওয়ার একটা চেষ্টা করবেন। তোমরা কোর্টে যাও, কোর্টে গিয়ে নিজেদের বিষয়ে চ্যালেঞ্জ করো, গিয়ে চ্যালেঞ্জ করলে একটা টাইম টেকিং এর ব্যাপার স্যাপার হয়ে যাবে, মানে ডিলে হবে বিষয়টা, সেটা করবেন। মানে অন্য ক্ষেত্রে এফআইআর করলে যেমন সঙ্গে সঙ্গে ধরপাকড় ব্যাপারটা হয়ে যায়, এই ক্ষেত্রে যেটা হবে ওই সুযোগ দেওয়া, কোর্টে পাঠিয়ে দেওয়া আর কি, কড়া করে অ্যাকশন নেবে না, কোর্টে পাঠিয়ে, এটা উনি করবেন, এটা উনি করবেন। কিন্তু সেটা করলে আর কি হবে, যেটা যেটা থেকে বাঁচাবার চেষ্টা হয়েছিল সেটা কি পেরেছেন? সেটা কি পারছেন? সাসপেন্ড এবং এফআইআর, একটা চাকরি জীবনে এফআইআর হওয়াটা ছেলে খেলা কথা নাকি? তো ফলে কি তাহলে বাঁচালেন? তাহলে দিদির কথা শুনে আপনারা চলতে গেলেন, ফেসে গেলেন, দিদি বাঁচাতে পারলেন না। সব ক্ষমতার একটা লিমিট আছে, উনি অনেক ক্ষমতার মানে অপব্যবহার করেন, করে করে এগিয়ে আসছেন, আরো দেখবেন অনেক ক্ষেত্রে চেপে চেপে রেখেছেন মানে অ্যাকশন নেওয়ার ক্ষেত্রে। কিন্তু আমি বলছি দর্শক, ওই আগেই বলেছিলাম যে উনি ওই চেপে চেপে কোনো সমাধান না করে সবকিছুকে জটিল অবস্থায় রাখছেন, চেপে চেপে কোনো রকম সরিয়ে সরিয়ে বেঁচে যাচ্ছেন। কিন্তু একটা সময় দেখবেন সরাবার কোনো স্কোপ পাবেন না, সব একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে ওনার উপরে। কি বাঁচাবেন? সব তো দুর্নীতি, সব তো অনিয়ম, সব তো বেনিয়ম, সব জটিলতা, সব আইনি জট পাকিয়ে বসে রয়েছেন। একটা সমাধান করতে পেরেছেন ঠিক মতো করে? তো জট পাকি আপনি তারিখ পে তারিখ করে একটা সময় তো তারিখ তো শেষ হবে, একটা সময় তো তারিখ তো শেষ হবে, চতুর্দিক দিয়ে তখন একসঙ্গে ঝেঁকে ধরবে, তখন কি করবেন? ফলে এই দিদির পাল্লায় যারা পড়বেন, এমনিতে একটা কথা এসে গেছে, যার মাথায় দিদির হাত
তারই কপালে জেলের ভাত। মানে একটা একটা প্রবাদ হয়ে গেছে। যাদেরকে একটা সময় খুব ভালোবাসতেন, খুব হাত রেখেছিলেন, সে পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে অনেকেরই দেখবেন জেলের ভাত খেতে হয়েছে। বাড়ির লোকেদেরকেও দেখবেন, বাড়ির লোকেদের নামে যেসব অভিযোগ এসছে, সহজ না। দেখবেন যে যা আসলে দেখুন, মন পরিষ্কার না হলে, বৈধভাবে চলার মানসিকতা না হলে, সবকিছু জোর করে গলাবাজি করে আর আমি মহিলা হিসেবে সুবিধা নেওয়া, এটা করলে কিন্তু একটা সময় পরে সবকে ধরা দিতে হবে। বেশি চালাকি বলে না, বেশি চালাকি বেশি দিন চলে না। চালাকিও চলে না, বেশি চালাকি বেশি দিন চলে না। তো ধরা দিতেই হবে। তো এখন ধরা পড়ে গেলেন, এত বড় বড় লেকচার, এবার আপনার কি ক্ষমতা মানুষ কি বুঝলেন? তার মানে আপনার ফুঁকো আওয়াজ, আপনি গলাবাজি করেন ওই, কিন্তু আপনারও সেই ক্ষমতা নেই যে সব ক্ষেত্রে সবকে বাঁচিয়ে দেবেন। কই পারলেন কোথায়? আর এখানে এত কথা বলেন এখতিয়ার এখতিয়ার এখতিয়ার, আর দিল্লিতে পৌঁছে মুখ্য সচিব সেখানে মাথা নত করে নাক্ষণ দিয়ে স্বীকার করে এলেন, হ্যাঁ হুজুর ব্যবস্থা নেবো, আমাকে ছেড়ে দিন। তাহলে তাহলে ক্ষমতা নেই কি করে বলছেন? তাহলে কমিশনের ক্ষমতা নেই কি করে বলছেন? কি করে বলছেন? তাই তো বলছি, যারা এই দিদির কথা শুনে চলছেন, খুব নাকি সাহস দিচ্ছেন, তোমরা ভয় পেও না, পাশে আছি পাশে আছি, ওই পাশে থাকা। যখন বিপদে পড়বেন তখন দিদির পরিবারের ক্ষমতা নেই কাউকে বাঁচানোর, কাউকে বাঁচানোর। কারণ উনি সব একটা মানে এরকম হেরো মুখ্যমন্ত্রী, উনি আবার কি ক্ষমতা রয়েছে? সংবিধান রয়েছে দেশে, সাংবিধানিক পোস্টের লোকজন রয়েছেন, তো উনি গলাবাজি করে চেঁচিয়ে চেঁচিয়ে দুটো বাজার গঠন করতে পারেন রাস্তাতে, মঞ্চেতে। সব ক্ষমতা উনার, সব ক্ষমতা উনার। আর এইরকম চেঁচামেচি করে আর কতদিন বাঁচবেন দিদি? আর কতজনকে বাঁচাবেন? দেখবেন এনার হালটা কি দাঁড়াচ্ছে। আজকে তো পরিষ্কার হয়ে গেল, তার মানে ওনার কত ক্ষমতা, মমতা আপনার কত ক্ষমতা, এটা প্রমাণ হয়ে গেল। ফলে আমি যেটা বলবো দর্শক শেষে, যে যারা ইনার কথা শুনে চলছেন, নিয়ম মেনে চলছেন না, ভোটে কারচুপিতে সহযোগিতা করছেন, এদের নির্দেশ মেনে মানে এই চলছেন, কোনো একটা কিছু বিনিময়ে বা কিছু পাওয়ার জন্য বা কোনো পদোন্নতির কোনো কারণে, সাবধান, সাবধান। বিপদে পড়লে মমতার ক্ষমতা নেই আপনাকে বাঁচানোর। মুখ্য সচিবকেও কিন্তু উনি বাঁচাতে পারতেন না যদি উনি অবহেলা করতেন এই ডিরেকশনটার। তো যখন মুখ্য সচিব নিজে ওখানে নাকখত দিয়ে কার্যত হার স্বীকার করে চলে এলেন, হ্যাঁ হুজুর ব্যবস্থা নেব, তো আপনারা তো আছেন নিচু স্তরে, কেন এসব করছেন? শুনছেন না বিহারে কতজন বিএলও, কত অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে? আগে যা হয়ে গেছে, এখন কিন্তু কমিশন আমি দেখতে পাচ্ছি অনেকটা কড়া হয়েছে। ফলে নিজের দায়িত্ব মেরুদণ্ড সোজা করে পালন করুন। একবারের জন্য এদের পাল্লায় পড়বেন না। এদের পাল্লায় শুধু এখন না, ভোটের দিন পর্যন্ত, কাউন্টিং এর দিন পর্যন্ত একবারে কিন্তু এদের পাল্লায় পড়বেন না। কমিশন যখন এই কেসেতে অ্যাকশন নিতে পারে, এফআইআর স্টার্ট করতে পারে, তার মানে আগামী দিনে আরো তো সেনসিটিভ সব বিষয় আসবে, ভোট যত এগিয়ে আসবে, তখন যদি আপনারা কেউ দায়িত্বে গাফিলতি করেছেন, আপনি ফাঁসবেন, আপনার পরিবার ফাঁসবে। ইনারা কিন্তু তখন টুক করে দেখবেন সাইডে কেটে পড়বেন ওই কেস থেকে। তবে ওনার পুরোপুরি কাটার কোনো উপায় নেই, কারণ উনি নিজে অনেক কেসে জড়িয়ে যাচ্ছেন আস্তে আস্তে। তো তার রেজাল্ট তো আমরা পরে দেখবো। শুধু অফিসারদেরকে আমি সাবধান করতে চাই, এই বিষয়ে সতর্ক করতে চাই, ইনার কথা শুনে, এই দলের কথা শুনে অন্তত চলবেন না। নিরপেক্ষভাবে চলার চেষ্টা করুন, কারো কথা শুনতে হবে না, নিরপেক্ষভাবে মানে চলার চেষ্টা করুন। ওনারা হয়তো অনেকভাবে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেন, বিজেপির অমুক, বিজেপির তমুক, এইসব বলে। সবটাই হচ্ছে ওনারা নিজেদেরকে বাঁচানোর জন্য এইগুলো বলে থাকেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে এটা যেভাবে ঘটনাটা ঘটলো এবং ওনার ক্ষমতা পরিষ্কার হয়ে গেল। যদি এরপরেও না বোঝেন, তাহলে আপনাদের কপালেও শনি আছে, অপেক্ষা করুন। দর্শক বলবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।